আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান তারেক রহমানের। জুলাইয়ে ছাত্র শিক্ষকের ভূমিকায় কৃতজ্ঞতা। সরকারের অনেকটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জাতীয় সমাবেশে জামায়াতে আমির নতুন বাংলাদেশ গড়তে সমর্থন দেওয়ার আহ্বান। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। অগণতান্ত্রিক উপায়ে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ ফের রাজপথে নামবে। বান্দরবানে নাহিদ ইসলাম গাড়ি বহরে হামলার নিন্দা। খানাখন্দে ভরা গুলশানের লেকপাড়ের সড়ক বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। এলাকাবাসী সহ দূতাবাসের কর্মকর্তারা ভোগান্তিতে। ট্রাম্প প্রশাসনের শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাত অনিশ্চয়তায় কূটনীতিক আলোচনা জোরদার করার তাগিদ ব্যবসায়ীদের। জুলাই শহীদ কামরুলের পরিবারে বিরাজ করছে শূন্যতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান অসহায় বাবা। এবং 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর ম্যাচ শুরু হবে বিকেল 6টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গণ অভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় সংস্কারের আগে 24-এর গণহত্যার বিচার দাবি করেন শহীদ সদস্যদের পরিবারের লোকজন। এম এ আজিমের রিপোর্ট। গণ অভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অভ্যুত্থানে স্বজনহারা পরিবারের সদস্যরা স্মরণ করেন অভ্যুত্থানের দিনগুলি। দাবি করেন নারকীয় এ হত্যার সঠিক বিচার, যা সংস্কারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। যেদিন আমাদের মাথার উপর হেলিকপ্টার ঘোরা শুরু করেছিল, আমরা এখন দেখছি এই জুলাই জুড়ে জুলাই উদযাপনের জন্য আমাদের মাথার উপর অনেক ড্রোন ঘুরছে। আমরা ড্রোন শো দেখছি। আমরা মূলত দেখতে চাই যে এই হেলিকপ্টারগুলো গত জুলাইতে আমাদের মাথার উপর ঘুরেছিল, সেখান থেকে আমাদের যারা গুলি করেছিল আমরা আসলে তাদের ফেসগুলো, সেই কালপ্রিটগুলোকে দেখতে চাই ড্রোন শট থেকেও, যেটা গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আরে স্বৈরাচার সরকার তুই আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য এত কিছু করলি, একটা আল্লাহ আছে উপরে, তিনি আমার সন্তানকে যদি ফিরাই দেয়, ওর আইডি কার্ড থেকে সে বলে গেছিল আইডি কার্ড থেকে আমাকে নিও, আইডি কার্ডকে তো পুড়িয়ে দিতে পারিস নাই, তোরা মানুষকে পুড়িয়ে দিছিস, এই আইডি কার্ড থেকে আমার সন্তানকে শনাক্ত করা হয়েছে যে আমার সন্তান। এদিকে ফেসিবাদের থাবা শহর থেকে গ্রামে 16 বছর ধরেই চলমান ছিল দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন 24-এর অর্জন কোনো নির্দিষ্ট একটি দলের নয়, গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম এখনো চলমান বলে উল্লেখ করেন তারা। সংগ্রাম শেষ হয়নি, সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। 71-এর শহীদদের সাথে 24-এর শহীদরাও চিরস্মরণীয় ও সম্মানের উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, ঠিক একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। নির্বাচন পেছাতে কেউ যাতে চক্রান্ত করতে না পারে সেদিকেও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।
বলেন আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদীদের যেন পুনর্বাসিত করা না হয়। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ নির্মূলে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করা প্রয়োজন বলে জানান তারেক রহমান। আজকের অনুষ্ঠানের আয়োজন এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দেশের মানুষের মুক্তি পর্যন্ত লড়াই চলবে। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আর দলটির শীর্ষ নেতারা বলেন, অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে ফাহিম ইউসুফের রিপোর্ট। লাখো জনতার স্লোগানে মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার 7 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা 2টায় শুরু হয় মূল পর্ব। সমাবেশে যোগ দেয় এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই সঙ্গে জুলাই সনদের জোর দাবি জানান তারা। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে কাজ করার আহ্বানও জানান নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে। 7 দফা দাবি আদায়ের পাশাপাশি কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার কথা জানান জামায়াত নেতারা। চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। সভাপতির বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সে অবস্থাতেই বক্তব্য চালিয়ে যান তিনি। বলেন, পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বাস্তবতা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল? নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। দুর্নীতি আমরা করব না, আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান করার তাগিদ দেন জামায়াত আমির। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি নিজেই নিজের সুস্থতার কথা জানিয়েছেন। এর আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে আমিরের সুস্থ হওয়াটা জরুরি। সাদ আহমেদের রিপোর্ট। দলের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে সভাপতির বক্তব্যে হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়েন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ, উৎকণ্ঠা। পরে বসে বক্তব্য শেষ করেন তিনি। সমাবেশ শেষে তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তারেক রহমানের নির্দেশে তাকে দেখতে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থ হওয়াটা জরুরি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখে বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। এর আগে তার সুস্থতার কথা জানান নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওনার শারীরিক অবস্থা ভালো, উনি আসার পরে ডাক্তাররা এসেছেন এখানে,
এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা চেক করছে। এর কিছুক্ষণ পর স্বস্তির খবর জানান তিনি নিজেই। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। জামায়াত আমির আরো বলেন, অন্যায় অসত্য যেখানে সেখানে দেয়াল তুলে দেয়া হবে। নতুন বাংলাদেশ যারা এনে দিয়েছে তাদের প্রতি দায় থাকার কথাও জানান ডাক্তার শফিকুর রহমান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চকরিয়ায় এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অগণতান্ত্রিক উপায়ে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবার রাজপথে নামবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা গাড়ি বহরে হামলা করেছে নতুন বাংলাদেশে তাদের স্থান হবে না। বান্দরবানে জুলাই পথসভা নিয়ে আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই আন্দোলনের 19তম দিনে কক্সবাজারের পথসভা শেষে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলে কক্সবাজারের চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এই কারণে বান্দরবানের পথসভায় পৌঁছাতে দেরি হয় দলটির। পথসভায় এই ঘটনার তীব্র নিন্দা জানায় নেতাকর্মীরা। বলেন, যতই বাধা দেয়া হোক না কেন এনসিপি জনগণের কাছে পৌঁছাবেই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিসত্তা, ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে, ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল। এমন একদিন সময় আসবে আমাদের ওয়ার্ডের একজন সদস্য অত্যন্ত গর্বের হবে, এতটুকু বিশ্বাস আমরা রাখি। এনসিপির মুখ্য সমন্বয়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার সাথে জড়িতদের নতুন বাংলাদেশে স্থান দেয়া হবে না। আমরা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করব। যারা সন্ত্রাসের ভাষায় কথা বলে, যারা গাড়ি বহরে হামলা দিয়ে কথা বলে, নতুন বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না। অগণতান্ত্রিক উপায়ে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রুখে দেবে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অগণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে। জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। পথসভা শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এনসিপি। 20 জুলাই রাঙ্গামাটি এবং চট্টগ্রামে পথসভা করবে দলটি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, বান্দরবান। খানাখন্দে ভরা রাজধানীর অভিজাত এলাকা গুলশানের লেকপাড়ের সড়কটি বৃষ্টি হলে শুরু হয় জলাবদ্ধতাও। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী সহ বিভিন্ন দেশের দূতাবাসে কর্মকর্তারাও। অবশ্য এর মধ্যে উন্নয়নের গল্প শোনালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। এ চিত্র দেখে কে বলবে এটি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান? লেক সংলগ্ন এই সড়কটির পুরোটাই এখন খানাখন্দে ভরা। এই সড়কটি কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস, অফিস এবং গুলশানের যাতায়াতের অন্যতম পথ। সড়কের এই দৃশ্য যেন কোনো অভিজাত এলাকার নয়, বরং বহন করছে কর্তৃপক্ষের অবহেলার বাস্তব চিত্র। খানাখন্দ, কাদা আর জমে থাকা পানির কারণে রিকশা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে হিমশিম খায় এই সড়কটিতে। মনে হয় যে রিকশা পড়ে যাবে, এত ঝাঁকি আসি। অনেকদিন যাবত এই রাস্তায় এই অবস্থা। রাস্তার মধ্যে চলার কোনো যোগ্যতা নেই। অনেক ভিআইপি যায়, অনেক মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান এখানে সামনে, মানে এই রাস্তা দিয়ে মনে করেন গরিব মানুষ যারা স্কুলে বাচ্চা নিয়ে যায়, যারা এদের অনেক কষ্ট। স্থানীয়রা জানান, গেল কয়েক বছর এই সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা এলেই এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় তাদের। এই লেক সাইড দিয়ে এই রাস্তাটা ছিল আশীর্বাদ। গত 3-4 বছর ধরে রাস্তাটা এখন অভিশাপে পরিণত হয়েছে। গুলশানের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে এই রাস্তাটার দিকে কারো কোনো নজর নাই, সবাই যার যার দিকে ব্যস্ত আছে। এখানে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, রিক্সার উপর দিয়ে পানি উঠে যায়। এই পোলা পানলে স্কুলের ছাত্র নিয়ে যাবার লাগলে রিক্সা উল্টে পড়ে যায়। এরকম অবস্থা হয় মাঝে মধ্যেই। দিনের মধ্যে 3-4, 10-20টা রিক্সা উল্টে যায়। বৃষ্টি নামলে এই অবস্থা হয়, আর এমনি তো ভাঙ্গা আছেই। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরে থাকলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি এতদিন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে এই সড়কের উন্নয়নের কাজ না হলেও এবার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন তারা। আমরা শুরু করব, শুরু 1 বছর তো লাগেই, বাট আমরা আগামী মাস থেকে কাজ শুরু করব। আগে একটা টেন্ডার হয়েছিল, এটাকে আবার নতুন করে সাজিয়ে আমরা এটাকে কাজ করছি। কিছু জায়গায় রিপেয়ার করা লাগবে, সুতরাং এটাকে আমরা একটু চড়া করে দিয়ে গাড়ি যেন পাস করতে পারি, সেটাকে মাথায় রেখে আমরা এবারে এই উন্নয়ন প্রকল্পটি সাজিয়েছি। গুলশানের লোকজন আশা করতে পারে যে আমরা এটা এবার সলভ করতে পারবো।
অভিজাত এলাকার বাসিন্দাদের এই দুর্ভোগ যেন বুঝিয়ে দেয় রাজধানীর অলিগলির চিত্র কতটা করুণ হতে পারে। উন্নয়ন প্রকল্পের গল্প নয়, বাস্তবায়ন চায় রাজধানীবাসী। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কে বাংলাদেশে তৈরি পোশাক খাত গভীর অনিশ্চয়তায়। ব্যবসায়ীদের দাবি 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত 35% শুল্কের ফলে অনেক রপ্তানি অর্ডার এর মধ্যেই স্থগিত হচ্ছে। তাই সংকট নিরসনে কূটনীতিক আলোচনা জোরদার করার কথা জানান তারা। আর মুক্ত বাণিজ্য চুক্তি এবং মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে দেশের তৈরি পোশাক শিল্প এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের রপ্তানি পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 35% শুল্ক আরোপের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এমন অবস্থায় সরকার দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে এবং আলোচনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানির অনেক অর্ডার স্থগিত হচ্ছে জানিয়ে পেট্রোয়েট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, দ্রুত সমাধানে না আসলে ব্যাপক লোকসানের মুখে পড়বে গার্মেন্টস শিল্প। এই ট্যারিফ যদি না কমায় তাহলে যে সমস্ত গার্মেন্টস গুলো আমরা ইউএস বায়ারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম তারা একটা বিরাট ডিজাস্টারের মধ্যে পড়ে যাবো আর কি। আমি তো ইউএস এর কাজ করি। আমি এই যে আগামী সেপ্টেম্বরের অগাস্টে যে আমার 1 মিলিয়ন পিসের যে অর্ডার ছিল সুইমিং শর্টস, ওটা তারা হোল্ড করে রাখছে। আর বিশ্ববাজারে পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শুল্কহার আরো কমানোর দাবি জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, শুল্কহার কমাতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ করা উচিত। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত, তাইলে একটা ভালো বা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। অর্থনীতিবিদ মাজেদুল হকের মতে ওয়াশিংটনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে এই সমস্যা নিরসন করা সম্ভব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাকের যে বাজারটা রয়েছে বাংলাদেশের, সেটা বিদ্যমান থাকবে। এবং আরও আমার পরামর্শ হলো যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও যে বিদ্যমান ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের আলোচনা বসা উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। গার্মেন্টস শিল্প যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তখন শুল্কের এই আঘাত যেন গলায় ফাঁসির দড়ি। তবে কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে আলোচনার টেবিলই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে রাজধানীর পল্লবী থানার সিরামিক রোডে এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে পরে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এই অগ্নিসংযোগ ঘটানো হতে পারে। পল্লবী থানার ঘটনায় বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এই ঘটনায় জড়িত তা উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ। পিছন থেকে গাড়িটা নাকি আগুন ধরছে, যতটুকু মুখে শুনছি আমি সবার কাছ থেকে। পরবর্তীতে আস্তে আস্তে সামনে গেছে। এর মধ্যে ওরা অনেক চেষ্টা করছে নিবানোর জন্য। ফায়ার সার্ভিসের শুরুতেই ফোন দিয়েছে, প্রায় 40-45 মিনিট পরে আসছে। একটু আগে আসলে মনে করেন যে আমার সামনে সাইডটা অন্তত একটু সেভ হইতো। সেভ হইলে মনে করেন যে গাড়িটার পুরাটা পুড়তো না, হয়তো পিছন সাইডটাই পর্যন্তই থাকতো। যার কারণে পুরো গাড়িটা পুড়ে গেছে। আমার একটাই গাড়ি, আর কোনো গাড়িটাই নাই আর কি। শুধু সরকার বা প্রশাসন নয়, পরিবেশ সংরক্ষণে প্রতিটি নাগরিকের চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার সব ঠিক করে দেবে এ ধারণা থেকে বের হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু এক প্রজন্মের লড়াইয়ে নয়, পরিবেশ রক্ষায় প্রয়োজন হবে কয়েক প্রজন্মের অবদান। পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। So we have to spread the word.
পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে। কিন্তু আর যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয় তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে সাভারের গ্যান্ডা বালু মাঠে শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। বিসিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ে নির্বাচন হবে, পরিবেশ ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতে যে কোনো সময়ের চেয়ে এবার ভালো নির্বাচন হবে বলেও জানান প্রেস সচিব। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে রাজনৈতিক দল এ নির্বাচন কমিশন আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে। আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করেছি যে সমস্ত বিষয় এখনো ঐক্যমত্য হয়নি সেই সমস্ত বিষয়ে একটা পার্টিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হবে। মনিরুজ্জামান মনির শিক্ষা অধিদপ্তরের সামান্য হিসাবরক্ষক কাম ক্লার্ক তিনি, কিন্তু বদলি করাতে পারেন শিক্ষকদের, এমনকি বড় বড় কর্মকর্তাদেরও। তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ, বললেই পেতে হয় শাস্তি। অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। শিক্ষা অধিদপ্তরে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেটের হোতা মনিরুজ্জামান মনির হিসাবরক্ষক কাম ক্লার্ক পদের কর্মচারী হলেও তাকে মেনে চলেন পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন প্রভাব ছিল এই কর্মচারীর এখনও তেমনই রয়ে গেছে। বদলি করানো ছাড়াও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকেন তিনি। চাকরির ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না কেউ। আগের কর্মস্থল বগুড়া সোনাতলা উপজেলায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে একই রকম দাপট ছিল তার। হাত বড় না, না কোনো হাত বড় না, বদলি করছিল ভাই পানিশমেন্ট ঠাকুরগা। আমাকে কি কন আপনাকে বদলি করেছে ওদেরই এক সহকর্মী প্রণয় বড়ুয়া, মানে ওনার বিরুদ্ধে কথা বললে তাকে বদলি করে। ওরা তো একটা আছে, ওরা তো একটা সংঘবদ্ধ চক্র ছিল। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে মনিরের দুর্নীতির আদ্যপ্রান্ত। বগুড়ায় থাকতে মনির 13 মাস অফিসেই আসেননি। তদবির বাণিজ্যে পড়ে থাকতেন ঢাকায়। একদিনে এসে অফিসে হাজিরা খাতায় করে দিতেন সব দিনের সই। অফিসে আসেনি, ডাইরেক্টর স্যার বলে দিয়েছিল যে মাধ্যমিক স্যার আমাকে বলছিল। আমাদের অফিসে কোনো সময় তাকে আমি দেখিনি, আমি ফোনে তার জানতে পারছি যে তিনি সোনাতলায় কর্মরত ছিলেন। 3.5 মাস ছিল, 4.5 মাস ছিল। এর মধ্যে সে কন্টিনিউ অ্যাবসেন্টে ছিল। তদন্ত সাপেক্ষে মনিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন বগুড়ার জেলা কর্মকর্তা। আদেশে সে বদলে আসছিল, সেখানে সে থাকে, তারপর সে বদলে হয়ে আবার চলে আসবে। দেশের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষা বিভাগের ক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত থাকে, অন্যায় করে পার পাওয়া যাবে না। যারা বিভিন্ন অন্যায়ের কাজের সাথে যুক্ত
যথাযথ বিধি মোতাবেক শাস্তির আওতায় আসছে। বগুড়া থেকে মনিরকে 2023 সালে বাগেরহাটে বদলি করা হয়। এরপর তিনি চলে আসেন ঢাকায়, যোগ দিয়েছেন ঢাকা কলেজে হিসাবরক্ষক কাম ক্লার্ক হিসেবে। একাধিকবার আপনারা যতবার স্টুডেন্ট নিতে আসে ততবারই আমি না করছি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ঢাকার পথে আন্দোলনে যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ কামরুল মিয়া। এক পর্যায়ে 19 জুলাই ঢাকার মিরপুর 10-এ পুলিশের গুলিতে নিহত হন তিনি। এদিকে উপার্জনক্ষম প্রিয়জনকে হারিয়ে শূন্যতা বিরাজ করছে পরিবার জুড়ে। এ অবস্থায় নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান শহীদ কামরুলের অসহায় বাবা। মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছে শামীম হোসেন। ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়া। জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন প্রাণপ্রিয় ছেলে কামরুল মিয়া। তাতেও তার দুঃখ নেই, কারণ ছেলের টকবগে রক্ত অবদান রেখেছে নতুন বাংলাদেশের সূর্যোদয়ে। কামরুল স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে 2016 সালে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন। ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করা কামরুল আন্দোলন চলাকালে ছাত্র জনতার সাথে যোগ দিয়ে প্রথম দফায় গুলিবিদ্ধ হন। তবু দমে যাননি কামরুল। কিছুটা সুস্থ হয়ে আবারও 19 জুলাই রক্তচক্ষু উপেক্ষা করে সদল বলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিকেলে মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুর 3 দিন পর ঢাকা থেকে তার লাশ এলাকায় এনে দাফন করে পরিবারের সদস্যরা। কামরুলের বাবা নান্নু মিয়া বলেন, সচ্ছলতা ফেরাতে বিদেশে যাবার স্বপ্ন ছিল তার ছেলের, সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু তার আগেই সে শহীদ হয়েছে। পিতার চাওয়া মৃত্যুর আগে দেশের মাটিতে পতিত আওয়ামী সরকারের বিচার দেখে যাওয়া। মিরপুর 10 নম্বর বংশকর কাজ করতো, গিয়া বিশেষবার গেছে, শুক্রবার গেছে, মোবাইল টোবাইল নেট সব বন্ধ, কোনো ইয়া নাই। আমার পুত্র কোনো যোগাযোগ আমি করতেছি না। একটা ছেলে মারা গেছে, আগে বড় ছেলেটা, 3টা ছেলে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার সংসারটা সেই পালতো, তার 4টা বোন, তার মা নাই। ব্রিটিশ সরকার আন্দোলনে 2-3 দিন যাবৎ সে আন্দোলনে ছিল। প্রথম দিনে আঘাত পেয়ে আছে, দ্বিতীয় দিনে আবার গেছে আত্মীয়। অত্যন্ত বর্বরতার সাথে হত্যাকাণ্ড ঘটেছে। আমার বাচ্চার লাশ আনতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি যাতে বিগত জালেম সরকারের সুষ্ঠু বিচার হয়। জুলাই হতাহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ আর কখনো পথ হারাবে না, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।